কি জ্বালাতন বলো তো, এই রাত্রিবেলা আবার কে আসলো? কি অসহ্যকর। মা বলেছিল আজকে রাত্রিবেলা নাকি বিয়ে বাড়িতেই থেকে যাবে, কালকে বাড়ি ফিরে আসবে। তাহলে এই রাত্রিবেলা আবার কে আসলো? বাইরে কি শীত পড়েছে, এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। দূর। বাইরে আগুন করবো বলে কাঠ জড়ো করা হয়েছে, তাই থেকে কোনো প্রতিবেশী চলে এলো না তো? চলো দরজা খুলে গিয়ে দেখি কে এসেছে, তা না হলে তো বোঝাও যাচ্ছে না। এই বলে সৌভিক এবং তিথি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দরজা খুলে তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ দরজার ওপারে তিথির শাশুড়ি মা আশা দেবী, ননদ দীপা, শ্বশুরমশাই কমলবাবু এবং তাদের সাথে আরো 4-5 জন অতিথি দাঁড়িয়ে আছে। তিথি এবং সৌরভ তাদেরকে তখন একদমই প্রত্যাশা করেনি। এ কি, আপনারা এত রাত্রিবেলা ফিরে এলেন কেন? আপনারা যে বললেন রাত্রিবেলা আজকে বিয়ে বাড়িতেই থেকে যাবেন। উফ বৌমা, বাইরে খুব ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তোমাকে অত কৈফিয়ত দিতে পারছি না। আগে আমাদের ঘরে ঢুকতে দাও, তারপর সব কথা বলবো। এই বলে আশা দেবী তার পরিবার এবং অতিথিদের নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়িতে এতগুলো লোকজন একসাথে দেখে তিথির মাথা যেন ঘোরাতে শুরু করে, কারণ সে মোটেই অতিথি পছন্দ করে না, তাও আবার শীতকালে। আর বলো না, বিয়ে বাড়িতে এমনিতেই অনেক লোক বেশি হয়ে গেছে, তাই জন্য আমরা আর থাকিনি। আর এই যে এটা হলো পরমা, আমার দুঃসম্পর্কের বোন, এটা জামাইবাবু। আর এই যে পরমার 2 ছেলে মেয়ে, ওরা এই শীতের রাতে আর বাড়ি ফিরতে পারেনি, কারণ ওদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি ওদেরকে রাত্রিবেলা আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি, ওরা আজকে আমাদের বাড়িতেই থাকবে। এই কথা শুনে তিথি একেবারে বিরক্ত হয়ে ওঠে, কারণ এই শীতের মধ্যে তারা কোনো মতে 2টো ঘরে থাকে, সেখানে যদি এখন অতিথি এসে দখল বসায় তাহলে তারা কোথায় থাকবে এই ভেবে তিথি বলে, কি বলছেন কি মা, এই রাত্রিবেলা শীতের মধ্যে এনারা এখন কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন? আপনি হঠাৎ করে এরকম 3-4 জনকে বাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলেন, একবার তোমাকে ফোন করে জিজ্ঞাসা করতে হয়। তিথি এরকম কথা বললে আশা দেবী অতিথিদের সামনে খুবই লজ্জায় পড়ে। বাবা, তোর বৌমার কি মুখ রে, তুই যে বললি আমাদেরকে দেখে তোর বৌমা খুশি হবে, কিন্তু কোথায়? এ তো আমাদের উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। পরমা, এখানে আমাদের থাকার কোনো দরকার নেই, আমরা কষ্ট করে হোটেলে থেকে যাব, তবুও ভালো, চলো আমরা এখান থেকে চলে যাই। না না, এই ঠান্ডার মধ্যে হোটেলে যাব কেন? তাছাড়া হোটেলে গিয়ে উঠলে এখন অনেক টাকা খরচা, বিয়ে বাড়িতে উপহার দিতে গিয়ে তো অর্ধেক টাকা বেরিয়ে গেছে, তাই এখন এক রাতের জন্য হোটেলে গিয়ে কোনো লাভ নেই। আমি আমার বোনের বাড়িতে থাকতে এসেছি, তাই আমরা আজকে এখানেই থাকবো। কে আমাদের কি বললো তাতে যায় আসে না। পরমা দেবীর এরকম টেরা টেরা কথা শুনি তিথির খুবই খারাপ লাগে, তাই সে কিছুতেই পরমা দেবী এবং তার পরিবারকে সহ্য করতে পারে না। এমন সময় পরমা দেবী এবং তার ছেলে মেয়ে দেখে যে টেবিলের উপর গরম গরম মিক্স নুডলস, মোমো এবং ভালো ভালো খাবার রাখা আছে। উফ, কতদিন শহরের চাউমিন মোমো কিছুই খাইনি, শীতকালে এসব খাবার খেতে খুব ভালো লাগে। বেশ গরম গরম চাউমিন আর মোমো খাবো। উফ মা, তুমি মনের কথা বলেছো, আজকে বিয়েবাড়ির খাবারটা ঠিক জমলো না, এখনো খিদে আছে। চলো আমরা ভালো করে বসে রাত্রিবেলা ডিনারটা করে নিই। তারপর দেখলাম তো এই বাড়ির বাইরে কাঠ জড়ো করা হয়েছে, নিশ্চয়ই এখানে আগুন জ্বালানো হবে, একসাথে বসে খাওয়া দাওয়া হবে, তারপর আগুনও তাপা হবে। হ্যাঁ যাও, তোমরা পেট ভরে খেয়ে নাও। না না, পেট ভরে খাওয়া যাবে না, সৌভিক ওই খাবারগুলো আমাদের জন্য নিয়ে এসেছে, তাই আমি আর সৌভিক খাবারগুলো খেয়ে নিচ্ছি। আমি ফ্রিজ থেকে ভাত আর মাংস বার করে ওনাদের জন্য গরম করে দিচ্ছি, ওনারা ওগুলো খেয়ে নেবে। না না, আমরা শীতের রাতে মোটেই ভাত খাই না, তাছাড়া তোমার মেসোমশাইয়ের শরীরটাও ভালো নেই, কেমন সর্দি লেগেছে দেখেছো, ওনাকে এখন বাসি খাবার দেওয়া ঠিক হবে না। এই বলে পরমা দেবী এবং তার পরিবার মিলে একসাথে টেবিলে বসে চাউমিন, মোমো ইত্যাদি খাবার খেয়ে নেয়, যা দেখে তিথি বড় বড় রাগের চোখে তার স্বামীর দিকে তাকায়। কিন্তু সৌভিকের কিছু করার নেই, কারণ অতিথি আসলে তাদের সাথে মোটেই খারাপ ব্যবহার করা যায় না। সুতরাং সৌভিক এবং তিথি ফ্রিজ থেকে খাবার বার করে গরম করে খেয়ে নেয়।
কিছুক্ষণ পর তিথি তার শ্বশুরবাড়ির পরিবার এবং অতিথিদের সাথে উঠানে বসে আগুনের তাপ নেয়। এভাবেই দেখতে দেখতে রাত 11টা বেজে গেলে তাদের প্রত্যেকের খুবই ঘুম পেয়ে যায়। আমি আর সৌভিক গিয়ে ঘুমিয়ে পড়ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। তাছাড়া কালকে সকালবেলা উঠে আমাকে অনেক কাজ করতে হবে। সৌভিকেরও অফিস আছে, তাই আপনারা বসে গল্প করুন। এই বলে তিথি এবং সৌভিক ঘরে ঘুমাতে যাবে এমন সময় আশা দেবী অতিথিদের নিয়ে সেখানে চলে যায়। বৌমা, তুমি তো ভালো করেই জানো আমি আর তোমার বাবা খাটের উপর কাঠ পেতে ঘুমাই, কারণ শীতকালে আমাদের কোমরে ব্যথাটা খুব বেড়ে যায়, তাই আমাদের ঘরে ওরা ঘুমাতে পারবে না। আমি ওদেরকে বলেছি ওরা আজকে তোমাদের ঘরেই ঘুমাবে। সে কি, এই ঠান্ডার মধ্যে একসাথে এতজন এক ঘরে কি করে ঘুমাবো? তাছাড়া আমাদের ঘরে একটার বেশি কম্বল নেই। শীতের মধ্যে এরকম কষ্ট করে মোটেই ঘুমানো যায় না। আপনি আপনার অতিথিদের বলুন ওনারা আপনাদের ঘরে মাটিতে শুয়ে পড়বে। তুমি চুপ করে বসে থাকো বৌমা, এক রাতের জন্য অতিথি এসেছে আর তুমি ওনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছো। তুমি কি ঘর নিয়ে স্বর্গে যাবে নাকি? ওই তো বাপের বাড়ি থেকে একটা ছোট ভাঙাচোরা ঘরে বাবা মায়ের সাথে পড়ে থাকতে, সেখান থেকে তোমাকে তুলে এই বাড়ির বউ বানিয়েছি, আর তুমি এখন বড় বড় কথা বলছো ওনারা তোমাদের ঘরেই থাকবে, ব্যাস, আর কিছু জানি না। দরকার পড়লে তুমি আর সৌভিক সোফায় ঘুমিয়ে পড়ো। এই বলে আশা দেবী তার বৌমাকে চুপ করিয়ে দেয়, যার ফলে শীতের রাতে অতিথিদের জন্য তিথি এবং সৌভিককে নিজেদের ঘর ছেড়ে দিতে হয়। অন্যদিকে 4-5 জন অতিথি গিয়ে সেই খাটের উপর জড়সড় হয়ে কম্বল চাপা দিয়ে বসে পড়ে, কিন্তু তিথি এবং সৌভিক সোফায় শুয়ে পড়ে। তোদের যদি বেশি শীত লাগে তাহলে কিন্তু তোরা বৌমার আলমারি থেকে দামি দামি কম্বলগুলো বার করে নিবি, আলমারিতে ভালো ভালো কম্বল রাখা আছে। তিথির দামি দামি কম্বল বার করে আরাম করে খাটের উপর শুয়ে পড়ে। অন্যদিকে তিথি আর সৌভিক যখন সোফায় শুয়ে থাকে তাদের কিছুতেই ঘুম আসে না, কারণ তাদের সোফাতে খুবই ছারপোকার উপদ্রব হয়। আমার কিছুতেই ঘুম আসছে না গো, খুব ছারপোকা কামড়াচ্ছে। কোথায় ভাবলাম আজকে বাড়িতে কেউ নেই, আজকে আমাদের কেউ জ্বালাতন করবে না, সবাই বিয়ে বাড়িতে থাকবে, আর আজকে আমরা দুজনই আমাদের মতো একান্তে সময় কাটাবো, ক্যান্ডেল লাইট ডিনার করব। কিন্তু সেই ভাগ্য কোথায়? এই শীতের মধ্যে নিজেরাই ঠিক করে থাকতে পারি না, আবার রাত্রিবেলা অতিথি এসে জুটেছে। দূর। ঠিক কথাই বলেছো, মায়ের যত বাড়াবাড়ি। তাছাড়া এই কম্বলগুলো কিরকম পাতলা, উফ, কিছুতেই তো শীত মানছে না, কি ঠান্ডা। আমরা ঘরে যাই, চলো, ঘরের মাটিতে কম্বল পেতে শুয়ে পড়বো। এই বলে তিথি এবং সৌভিক নিজেদের ঘরে গিয়ে দেখে তাদের অতিথিরা একদম খাটের উপর আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে। শীতকালে বিয়ে হয়েছিল বলে বাবা আমার জন্য যৌতুকে দামি দামি কম্বল, চাদর, বালিশ কত কিছু পাঠিয়েছিল। আমি এগুলো এখনো পর্যন্ত একবারও ব্যবহার করিনি, আর তোমাদের অতিথিরা এসে সবকিছু ব্যবহার করে নিল। এই জন্যই শীতকালে কাউকে বাড়িতে ডাকতে নেই। ঠিক আছে, এখন চুপ করে থাকো, শুধুমাত্র একটা রাতের ব্যাপার তো, আর কিছু করার দরকার নেই। কালকে সকালবেলা এনারা এমনিতেই চলে যাবেন, তারপর আমি মাকে যা বলার বলবো, বুঝেছো? এই বলে দুজন মিলে মাটিতে কম্বল পেতে কোনো মতে শুয়ে পড়ে, কিন্তু তার উপর উপদ্রব হয় অতিথিদের নাক ডাকা, কারণ 4 জনেরই নাক বিভৎস সুরে একসাথে ডাকতে থাকে। শীতের রাত যেহেতু এমনিতেই শান্ত, তাই তিথি এবং সৌভিকের এরকম নাক ডাকার শব্দে কিছুতেই ঘুম আসে না। অনেক হয়েছে, আমি আর এই উপদ্রব সহ্য করতে পারছি না। এদের আজকে রাত্রিবেলা এমন মজা দেখাবো যে জীবনে আর কারোর বাড়িতে অতিথি হয়ে আসবে না। কেন, তুমি আবার কি করবে? কিছু বাড়াবাড়ি করো না কিন্তু, তার হলে মা কিন্তু খুব রেগে যাবে আর আমাদেরকে বকাবকি করবে। তুমি চুপ করো তো, সারাক্ষণ ম্যাঁ ম্যাঁ করো না। তোমার বাবা মা আর বোন এক ঘরে আরাম করে ঘুমাচ্ছে, আর অতিথিদের জন্য যত জ্বালা হবে আমাদের, আমি সব জ্বালাতন ভাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই বলে তিথি সোফা থেকে সেই ছারপোকাওয়ালা গদি তুলে ঘরে নিয়ে যায়। সৌভিক, এই গদিটা তুমি এই 4 জনের মাথার সামনে রেখে দাও তো, তারপর দেখবে মজা কাকে বলে। শীতের রাতে ছারপোকাগুলো যখন কামড়াবে তখন আরাম করে ঘুমানো একেবারে বেরিয়ে যাবে। আমাদের চাউমিন মোমো খেয়ে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা নষ্ট করে দিল, তারপর আবার আমাকে কথা শোনানো, সব আমি ছুটিয়ে দেব। সৌভিক তার বউয়ের কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ অতিথিদের সঙ্গে এরকম ব্যবহার করা মোটেই ঠিক নয়। তাই সৌভিক প্রথমে রাজি হতে চায় না, কিন্তু বউয়ের ধমক শুনে
সৌভিক সেই ছাড়পোকাওয়ালা সোফার গদি পরমা দেবী এবং তার পরিবারের মাথার সামনে রেখে দেয়। আর কিছুক্ষণ পর থেকেই তাদের নাক ডাকার সুর পাল্টে যায়। ওরে বাবা রে, কি কামড়াচ্ছে গো আমাদের! ওরে বাবা, হাত পা একেবারে ফুলিয়ে দিল তো। গিন্নি, আমার ধুতির মধ্যে মনে হয় ছাড়পোকা ঢুকে গেছে। ওরে বাবারে, এ যা কামড় ছাড়পোকা ছাড়ার কিছুই হতে পারে না। ওরে বাবারে, মরে গেলাম গো। এভাবেই তাদের ভীষণ পরিমাণে ছাড়পোকা কামড়ায়। এভাবেই শীতের রাতে আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমানো একেবারে নষ্ট হয়ে যায়। তারা চারজনেই খাটের উপর উঠে বসে। ও মা, আমি আর এখানে থাকবো না, প্লিজ বাড়ি চলো। এদের বিছানায় কম্বলে ছাড়পোকা ভর্তি। আমার মনে হয় আশা মাসি ইচ্ছা করে আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে এসেছে, যাতে আমাদেরকে ছাড়পোকা কামড়াতে পারে। কি হলো, তোমরা ঘুম থেকে উঠে পড়লে কেন? আমরা ভালো করেই বুঝতে পারছি তোমরা আমাদের সাথে বদমাইশি করবে বলে আজকে তোমার শাশুড়ি মা আমাদেরকে অতিথি বানিয়ে নিয়ে এসেছে। আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। তারপর প্রথম ট্রেনেই আমরা গ্রামে ফিরে যাব। এমন সময় আশা দেবী এবং তার স্বামীর ঘুম ভেঙে যায়। আমার বৌমা আর ছেলের ঘরে ছাড়পোকা নেই, তাহলে তোদেরকে ছাড়পোকা কামড়ালো কি করে? এটা কখনোই হতে পারে না। চুপ কর, একদম ফালতু কথা বলবি না দিদি। তোর ছেলের বিয়ের আগে একবার শীতকালে তুই তোর ছেলে মেয়ের সাথে আর বরের সাথে আমাদের গ্রামে পিকনিক করতে গিয়েছিলি, মনে আছে? তখন পিকনিক করে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু তবুও আমরা তোদেরকে আমাদের বাড়িতে আশ্রয় দিইনি। শীতে আমাদের নিজেদেরই তো থাকার জায়গা ছিল না, সেখানে কোথায় তোদেরকে থাকতে দিতাম? তাছাড়া আমাদের কম্বলে অন্য কেউ ঘুমাবে, এটা কিন্তু আমাদের ভালো লাগে না, সেই জন্যই তোদেরকে থাকতে দিইনি। আর আজকে তোরা সবাই মিলে আমাদের থেকে বদলা নিলি, তাই তো? এই শুনে আশা দেবী খুবই অবাক হয়। পরমা দেবী এবং তার পরিবারও কিছুতেই এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চায় না। তারা তখনই সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তিথি এবং সৌভিক দুজনে মিলে যে এরকম ঘটনা ঘটিয়েছে সেটা আশা দেবী কোনোদিনই জানতে পারেনি। নন্দলাল এবং তার স্ত্রী রেণুকা তাদের 4 ছেলে মেয়ের সঙ্গে বাস করত। তারা খুব গরিব ছিল। 4টে ছেলে মেয়ের খাওয়া পড়ার খরচ চালানোর জন্য তাদের দুজনকেই খুবই পরিশ্রম করতে হতো। আগে তারা দিনমজুরির কাজ করত, কিন্তু কয়েক মাস আগে তারা দুজনেই একটা বড় মুদিখানার দোকানে কাজ পেয়েছিল। নন্দলাল ও তার স্ত্রী রেণুকা সকালবেলা করে দোকানের জন্য বেরিয়ে যেত এবং রাত 10টার পর বাড়ি ফিরত। নন্দলাল খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করতে যেত এবং রান্না করার প্রয়োজনীয় সরঞ্জাম এনে দিত। এমনই একদিন তারা মুদিখানার দোকানে কাজ করছিল। কি গো, আমার খুব খিদে পেয়েছে, চলো না কালুদার দোকান থেকে সবজি রুটি খেয়ে আসি। না খেয়ে আছি, আমার খুব মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, চলো সবজি রুটি খেয়ে আসি। টাকা বাঁচানোর চক্করে না খেয়ে থাকা যাবে না গিন্নি, শরীর খারাপ করলে পরে আরো অসুবিধায় পড়বে। চলো খেয়ে নিই। এই বলে তারা দুজনে সবজি রুটি খেতে চায়। তারা যেই মুদিখানার দোকানে কাজ করত সেই মুদিখানার দোকানের বিপরীত দিকেই কালুর সবজির দোকান ছিল। তার দোকানে 20 টাকা প্লেট সবজি রুটি পাওয়া যেত। ওই এলাকায় অনেক বড় বড় কারখানা, ফ্যাক্টরি এবং অনেক ইন্ডাস্ট্রি থাকায় বাইরের অনেক অঞ্চল থেকে সেখানে অনেক অনেক লোকজন কাজ করতে আসতো। তাই কালুর দোকানে সবসময় জমজমাট ভিড় লেগেই থাকতো। কালু শুধুমাত্র সবজি রুটি বিক্রি করত। সকালবেলা আর দুপুরবেলা কালুর দোকানে সবজি রুটি খাওয়ার জন্য লাইন দিতে হতো। কি গো, এখানে যে লম্বা লাইন, সবজি রুটি খাওয়ার জন্য এখন লাইনে দাঁড়াতে হবে? দেরি হলে আমাদের দোকানের মালিক রেগে যাবে। দাঁড়াও, আমি কালুদাকে বলে দেখি আমাদের যদি একটু আগে দেয়। এই যে কালুদা, আমাদেরকে 2 প্লেট সবজি রুটি দাও না, দোকানে অনেক কাজ পড়ে আছে, দেরি হলে আমার মালিক খুব রেগে যাবে। তুমি কোথাকার লাট সাহেব, হ্যাঁ, যে তোমাকে আগে দেব? লাইনে দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই। তোমার মালিক রেগে যাক কিংবা যা ইচ্ছা করুক, আমিও সব দেখতে যাব না। লাইনে দাঁড়াও, তোমার সময় হলে সবজি রুটি তুমি ঠিকই পেয়ে যাবে, বুঝেছো? শোনো না, আমি তাহলে লাইনে দাঁড়াচ্ছি, তুমি যাও দোকানে যাও। আমাদের দুজনের কেউ যদি দোকানে না থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে। আমি সবজি রুটি নিয়ে দোকানে যাব, তারপর দুজন মিলে একসঙ্গে খাবো। এই শুনে নন্দলাল সেখান থেকে চলে যায় এবং দোকানে গিয়ে কাজ করতে থাকে। ওই মুদিখানার দোকানেও সচরাচর ভিড় লেগেই থাকতো। মুদিখানার দোকানের মালিক
আশুতোষ বাবু তার সমস্ত দায়িত্ব নন্দলাল এবং রেণুকার উপর দিয়ে রেখেছিল। রেণুকা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সবজি রুটি কেনার পর দোকানে চলে আসে এবং তারা দুজনে একসঙ্গে সবজি রুটি খায়। এ বাবা, তরকারিটা কেমন বাজে খেতে, তাই না? কেমন একটা লাগছে খেতে। কালুদা কি ঠিক মতো রান্না করতে পারে না? তাহলে এত লোকজন ভিড় করে কেন বলো তো? হ্যাঁ, সবজি রুটি থেকে একটা বাজে গন্ধও বের হচ্ছে। কি আর করবে, খেয়ে নাও, না হলে 40 টাকা শুধু শুধু লস হয়ে যাবে। মানুষ তার শখ করে সবজি রুটি খায় না, ঠেলাই পড়লে সবকিছু মানিয়ে চলতে হয়। খেয়ে নাও। এইরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন সকালবেলা নন্দলালের শরীর খারাপ করায় রেণুকা বাজার করতে যায়। বাজার করতে গিয়ে রেণুকা কালুকে দেখতে পায়। কালু একটা দোকান থেকে সবজি কিনছিল। আরে যেটা বলছি সেটা করুন না, কেন শুধু শুধু মাথা খারাপ করছেন আমার? এই বেগুনগুলোর মধ্যে বেছে বেছে কানা বেগুনগুলো দিন, 10 টাকা করে কেজি দেবো। আমি তো আর তাজা সবজি চাইছি না যে তুমি দাম কম করতে পারবে না, তাই না? তুমি একটা অদ্ভুত লোক, সবাই তাজা সবজি চাই আর তুমি আমার দোকানে এসে প্রত্যেকদিন পচা গলা সবজি চাও। তোমার জন্য রোজ রোজ পচা গলা সবজি পাবো কোথা থেকে? হ্যাঁ, আপনি কানা বেগুনগুলো দিন। আর আপনি পচা সবজি দেবেন কেন? পচা সবজি তো ফ্রিতেও দিয়ে দেওয়া যায়। শুধু শুধু এত নাটক করছেন আপনি। আপনার দোকানে পচা সবজি না থাকলে অন্য দোকানে যেতে হবে। আমি কম দামের সবজি ছাড়া অন্য কিছু কিনতেও পারবো না, তা না হলে আমার ব্যবসায় লস হয়ে যাবে, বুঝেছো? কালুকে পচা সবজি কিনতে দেখে রেণুকা অনেক অবাক হয়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালুকে দেখতে থাকে। কালু সারা বাজার ঘুরে ঘুরে পচা আলু, পেঁয়াজ, পটল এবং অন্যান্য সবজি কিনে ফেলে। রেণুকা দেরি হয়ে যাওয়ায় সে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে আসে। সেদিন রেণুকা ও নন্দলাল কালুর দোকানে সবজি রুটি খেতে চায়। রেণুকার তখন সকালবেলার ঘটনার কথা মনে পড়ে। কালু দাদা, সকালবেলা তোমাকে দেখলাম তুমি বাজারে গিয়ে পচা গলা সবজি কিনছিলে। তুমি তাহলে তোমার কাস্টমারদের পচা গলা সবজি খাওয়াও, আর এই জন্য তোমার সবজিতে কোনো টেস্ট থাকে না। হে বাবা, এটা করা তো উচিত নয় কালু দাদা। আমরা টাকা দিয়ে খাবার খাচ্ছি, তুমি আমাদের তো ক্ষতি করছো। আমাদের যে শরীর খারাপ করবে। হ্যাঁ, এরকম ভাবে ভুল কাজ করা উচিত নয়। তুমি সৎ পথে টাকা উপার্জন করতে পারো না? আমরা না হয় ব্যাপারটা দেখেছি বলে জানতে পেরেছি। আর তোমার দোকানে যে এত লোকজন প্রত্যেকদিন খাবার খাচ্ছে, তাদের কথা একবারও ভাবো। রেণুকা ও নন্দলালের কথা শুনে কালু খুবই রেগে যায়। আরে আস্তে কথা বলো, আমি কি করছি না করছি সেটা তোমাদের দেখে কি লাভ? তোমরা তোমাদের চরকায় গিয়ে তেল দাও। তোমাদের কথা শুনে কতগুলো কাস্টমার এখান থেকে চলে গেল, দেখেছো? তোমরা এখানে আমার ক্ষতি করতে এসেছো? হ্যাঁ, আর তুমি যে এতদিন ধরে সবার ক্ষতি করছো, সেটা আমরা অন্যায় কোনোদিনও মেনে নেব না। তোমাকে তাজা সবজি দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু আমরা সবাইকে এই কথাটা বলে দেব। এ তো মহা বিপদে পড়লাম। তোমরা শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি তাজা সবজি দিয়েই তরকারি রান্না করি, বুঝেছো? আমার উন্নতি তোমরা সহ্য করতে পারছো না, তাই না? যাও এখান থেকে, বেরিয়ে যাও, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা যদি আর কখনো তোমাকে দেখেছি বাজার থেকে পচা গলা সবজি কিনতে, সেদিন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই বলে রেণুকা ও নন্দলাল সেখান থেকে চলে যায়। কালু তাদের দুজনের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আমার ধান্দা খারাপ করার চেষ্টা করছে এরা। এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি যে করি। হ্যাঁ, আমাকে এদের দুজনকে এখান থেকে তাড়াতে হবে, যে কারণেই হোক না কেন। তা না হলে আর কোনো উপায় নেই দেখছি। এরা সব কাস্টমার কাটিয়ে দেবে। কালু মনে মনে ষড়যন্ত্র করতে থাকে যে কিভাবে তাদেরকে সেখান থেকে তাড়ানো যায়। পরের দিন কালু আশুতোষ বাবুর মুদিখানার দোকানে আসে। এই যে আশুতোষ দাদা, সব ঠিক আছে তো? আমাকে 10 লিটার রিফাইন তেল দাও তো, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, এই চলে যাচ্ছে কোনো রকমে। তোমার তো বিশাল ব্যাপার, হাজার হাজার লোকের ভিড় হচ্ছে দোকানে। না না, ওই আর কি, সবই উপরবেলার কৃপা আর তোমাদের আশীর্বাদ। আচ্ছা, আমার তেলটা? হ্যাঁ, এই নন্দলাল, কালুকে 10 লিটার রিফাইন তেল দে। হ্যাঁ মা, লিখ দিচ্ছি। এই নাও কালু দাদা, তোমার তেল। কালু কিছু না বলে তেল নিয়ে হাঁটা শুরু করে। কি হলো কালু, তেলের দামটা দিলি না যে? খাতায় লিখে রাখবো নাকি? কি বলছো কি? এখনই তো দিলাম 1000 টাকা, 500 টাকার দুটো নোট। নন্দলাল তো টাকাটা তুললো। এই নন্দলাল, টাকাটা কি করলে? কি বলছো কি কালু দাদা? তুমি টাকাটা কখন দিলে? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি আমাকে কোনো টাকা দাওনি। ছি ছি ছি, এরকম মিথ্যা কথা বলতে তো লজ্জা করে না? দাদা, গরিব ভিখারিদের দোকানে কাজে রেখেছো কেন বলো তো? তুমি একটু আগেই টাকাটা দিলাম আর সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে দিল। 1000 টাকা নিয়ে আমি বড়লোক হয়ে যাব না, বুঝেছিস? হাজার হাজার টাকা ইনকাম করছি আর আমি সৎ পথে উপার্জন করতে ভালোবাসি, বুঝেছিস? দাদা, এরকম লোকজনকে দোকান থেকে বের করো, না হলে তোমার দোকানে আর আসবোই না, বলে দিলাম। কালু এভাবেই নন্দলালের উপর মিথ্যা অপবাদ দেয়। আসলে কালু নন্দলালকে কোনো টাকাই দেয়নি।
কালু নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করে, কিন্তু আশুতোষ বাবু তার কোনো কথা শোনে না। সে নন্দলালের সঙ্গে সঙ্গে রেণুকাকেও কাজ থেকে বের করে দেয়। তারা আশুতোষ বাবুর কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে যাতে তাদের কাজ থেকে বের করা না হয়, কিন্তু কোনো লাভ হয় না। তারা দুজনেই তাদের কাজ হারিয়ে ফেলে। তারা অন্য কোথাও নতুন কাজের সন্ধান করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে কেউ কাজ দেয় না। 4টে ছেলে মেয়েকে নিয়ে তারা খুব বিপদে পড়ে। ওই কালু আমাদের সঙ্গে ইচ্ছে করে এটা করলো, ওই তোমাকে ফাঁসিয়েছে, দেখবে উপরওয়ালা ওর কোনোদিনও মঙ্গল করবে না। এরকম ভাবে আমাদের গরিবদের পেটে লাথি মারলো। আমরা কি দোষ করেছিলাম বলতো? আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ওটাই আমাদের ভুল হয়েছিল। কালু ওর প্রতিশোধ নিল। এবার যে কি করে 4টে ছেলে মেয়ের পেট চালাবো, আমি সেই চিন্তাতেই পাগল হয়ে যাচ্ছি। শোনো না, আমাদের হাতে তো এখন অল্প কিছু টাকা আছে। ওই কালু আমাদের যেমন ক্ষতি করার চেষ্টা করেছে, আমরাও এর প্রতিশোধ নেব। ওই কালুর দোকানের সামনেই আমরাও সবজি রুটির দোকান খুলবো, আর আমরা তাজা সবজি দিয়ে তরকারি বানাবো। দেখবি কালুর দোকানে আর কেউ যাবে না, সবাই আমাদের দোকানেই সবজি রুটি খেতে আসবে। কিন্তু সবজি রুটির দোকান খোলার জন্য অনেক উপকরণের প্রয়োজন। বড় বড় চুলা, কড়াই, তাওয়া, অনেক কিছুর প্রয়োজন। আমাদের কাছে তো কিছুই নেই। আমরা কিভাবে দোকান খুলবো? যা টাকা আছে সেটা পুঁজি হিসেবে যথেষ্ট নয়। ঠিক তখনই রেণুকার চোখ তাদের ঘরের মধ্যে রাখা একটা বড় ড্রামের উপর পড়ে। রেণুকা খুবই খুশি হয়ে বলে, এই যে আমরা এই ড্রামকে চুলা হিসেবে ব্যবহার করব, আবার এই ড্রামকেই চাটু হিসেবেও ব্যবহার করব। তুমি কোনো চিন্তা করো না, আমাদেরকে কিছু একটা নতুন করতে হবে যেটা সবার দৃষ্টি আকর্ষণ করবে। তুমি কি বলছো বলো তো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলবে তুমি কি করতে চাইছো? রেণুকা নন্দলালকে সবকিছু বুঝিয়ে বলে। তার পরের দিনই তারা কালুর দোকানের সামনে সবজি রুটির দোকান খুলে ফেলে। রেণুকা বড় ড্রামটি মাটির উপর ফেলে তার মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং ওই ড্রামটা গরম হতে থাকে। ওই ড্রামের উপর বড় বড় রুমালি রুটি তৈরি করতে থাকে। সেই সঙ্গে সে খুবই সুস্বাদু তাজা টাটকা সবজি দিয়ে তরকারি তৈরি করে। সকলেই ড্রামের উপর রুটি তৈরি করতে দেখে অবাক হয় এবং একে একে তাদের দোকানে এসে ভিড় করে। কয়েকদিনের মধ্যেই কালুর দোকান জনশূন্য হয়ে পড়ে, আর অন্যদিকে রেণুকা ও নন্দলালের ব্যবসা রমরমিয়ে চলতে থাকে। এই দেখে কালুর খুবই রাগ হয়। এই যে ধর, আমি তোকে 500 টাকা দিলাম। কালকে সকালের আগে নন্দলালের দোকানের ড্রাম ট্যাপ সরিয়ে ফেলতে হবে, আর পারলে দোকান ভাঙচুর করে ফেলবি, আর যেন ঠিকঠাক ভাবে কাজ হয়ে যায় বলে দিলাম। কালু টাকা খাইয়ে একটা লোককে নন্দলালের ক্ষতি করতে পাঠিয়েছিল, কিন্তু নন্দলাল সেই লোকটাকে ধরে ফেলে। নন্দলাল তাকে মারধর করতেই লোকটি তাকে সব সত্যি কথা বলে দেয়। রেনু, আমি বলছিলাম না কালু আমাদের সহজে ছাড়বে না। কালু আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমার প্ল্যানটা ফেল হয়ে গেল না। এবার অন্য কাউকে টাকা দিয়ে শুধু শুধু বিশ্বাস করা যাবে না। এবার যা করার আমাকে নিজে হাতেই করতে হবে। 2-1 দিন পর কালু মাঝরাতে নন্দলালের দোকানে যায়, যেখানে রেণুকা এবং নন্দলাল আগে থেকেই লুকিয়েছিল, কারণ তারা ভালো করেই জানতো কালু কিছু না কিছু একটা করতে আসবে। তারা খুব চালাকি করে ড্রামের মধ্যে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছিল। কালু অন্ধকারে ঠিকমতো দেখতে পাচ্ছিল না কিছু। সে ড্রামটা দেখতে পেয়ে বলে, এই যে এই ড্রামটার জন্য ওদের এত বিক্রি হচ্ছে। ড্রামের সাহায্যে রুটি তৈরি করা, ড্রাম রুটি। আজকে আমি এই ড্রামটাই এখান থেকে সরিয়ে দেব। এই ড্রামটা সরাই, তারপর দোকানটাও ভাঙচুর করে দেব। এই বলে কালু ড্রামে হাত দিতেই তার 2 হাত পুড়ে যায়। সে খুব জোরে চিৎকার করতে থাকে। ওরে বাবা রে, আমার হাত পুড়ে গেল যে। এই ড্রামটা কি গরম? এত গরম হলো কি করে? ও মা গো, আমার হাত জ্বলে গেল গো। গরম কি করে হলো? আমরা গরম করে রেখেছিলাম। এই যে পুলিশ অফিসার, নিয়ে যাও একে। এই আমাদের দোকানের ক্ষতি করতে এসেছিল। প্রমাণ আপনারা হাতে হাতে পেয়ে গেলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার শাস্তি পেয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। পুলিশ কালুর কোনো কথা শোনে না, তাকে ধরে নিয়ে চলে যায়। নন্দলাল ও রেণুকার জীবন থেকে এভাবেই সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। তারা পরের দিন থেকে মন দিয়ে সবজি রুটির ব্যবসা করতে থাকে। ধীরে ধীরে তারা জীবনে আরো উন্নতি করতে থাকে। তাদের পারিবারিক অবস্থার অনেক পরিবর্তন ঘটে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।